তোমার সেতারের গুরু কে ছিলেন? আমার সেতারের গুরু ছিলেন আর একটা জিনিস মহানায়কের ক্ষেত্রে ছিল অ্যাপ্রিসিয়েশন করার মন। নিজে বড় হয়েছে কিন্তু অন্যকে কখনো খাটু করেনি। যে উনি মহানায়িকা হয়েছেন পরবর্তীকালে বা এত বইটই করেছেন, আর সমানে ওই একটাই কথা, তুমি দেখো তো আমি এইভাবে বলবো এটা ঠিক হবে তো। তা আমি মানে একটু লজ্জাই পেতাম যে উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। বড় মানুষ, বড় মাপের কেউ হতে হলে কিছুটা নিজেকে ছাড়তে হয়। যে দাদা এমন সময় এসে তার টাকার দরকার, মার কাছে গিয়েছে। মা বলে আমি কোথায় পাবো টাকা? তখন মেয়েটি সেতার বাজাচ্ছে, বাড়িতে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস না করলে তো হাত জমে যায়। তার প্র্যাকটিস করছে, এমন সময় দাদা এসে টাকা দে। আমি দেব না, তোমার জন্য আমি টাকা দেব না, আমার কাছে টাকা নেই এই করে খানিকটা চেঁচামেচি হলো। হঠাৎ ভদ্রলোক ওই পুরো সেতারটা ধরে ঠাঁই করে মাটিতে ফেলে দিল। অনুপ কুমার সবাই চেনো? হ্যাঁ, অনুপ কুমার। তো অনুপদা ও আমার আবার ওইখানে দাদা হয়েছিল। আচ্ছা। তখন বলে আমি একটা কথা বলবো। তো বলতে হ্যাঁ বলুন। তা নমিতার নাকটা কেটে দাও। আমার মনে পড়ে গেল সেই ফটোগ্রাফারের কথা। তিনিও বলেছিলেন নাক কেটে দাও। এরম একটা পরিস্থিতি বলে সবাই বললো, হাত তালিয়ে দিয়ে বললো হ্যাঁ ঠিক আছে। নাক কাটা হয়ে গেলাম মিতা। তখন থেকেই আমি মিতা চট্টোপাধ্যায়। একজন 80 বছর বয়সের একজন মহিলা, যিনি তার আগের দিন হিপ জয়েন্ট অপারেশন হয়েছে, গিয়ে মনে হলো যে আমি আর আমার বাবা পেশেন্ট, তুমি দেখতে এসেছো আমাদেরকে। এই যে অসম্ভব। এবং তারপরে নমস্কার, আপনারা দেখছেন সংস্কৃতি বিচিত্রা ডিজিটাল মিডিয়ার পডকাস্ট অনুষ্ঠান সংস্কৃতির খোঁজে। আজ আমরা উপস্থিত হয়েছি সাউথ ক্যালকাটার মুর অ্যাভিনিউ অঞ্চলের প্রখ্যাত অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা এই 93 বছরের যুবতী মিতা পিসি, আমাদের সবার পিসিমা, তার সাথে একটু কথা বলবো, গল্প করব, বলতে পারেন খুনসুটি করব, জেনে নেব ওনার জীবনের বিভিন্ন অজানা গল্প, ওনার কিছু সাজেশনস নেব, ওনার আশীর্বাদ নেব এবং আমরা আগামী দিনে এগিয়ে চলার আরও কিছু খাবার বা রসদ জোগাড় করব। চলুন কথা বলি আমাদের সবার প্রিয় পিসিমা শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ঘরে ঢুকেই তোমার যে ছবিটা আমরা সবার আগে দেয়ালে দেখলাম, তোমার থেকে জানতে পারলাম যে ওটা তোমার 17 বছর বয়সের ছবি। মোটামুটি এই ছবিটা দেখেই তোমার ফিল্মে সুযোগ হয়েছিল, ফিল্মের নায়িকা হওয়ার সুযোগ। তার কারণটাই হচ্ছে প্রায় আমার 1940 সাল থেকেই আমি শিশু শিল্পী। সুতরাং ক্যামেরার সামনে আসতে ওইটাতে কিন্তু আমার পথ চলা শুরু নয়, ওই 40 সাল থেকেই ধরা যাক। তারপরে ছোট ছোট শিল্পী হয়ে বিভিন্ন জায়গাতে আমি কাজ করলাম, বিভিন্ন বড় বড় কোম্পানি, যেরকম এমপি প্রোডাকশনের নাম কি, সুনন্দা দেবী, সুধীর বাবুর যে প্রোডাকশন ভ্যানগার্ড, তাদের প্রোডাকশানের যে এইগুলো বইগুলো বেশ নাম হয়েছিল তখন বইগুলোর জন্য।
তাতে শিশু শিল্পী হয়ে, কখনো নায়িকার ছোট বয়স হয়ে, এই রকমভাবেই চলছিল। তারপরে আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছি। তারপরে করলাম যে রামপ্রসাদের ছদ্মবেশী কালী, আচ্ছা, সেইটাই কিন্তু একটা বেশ ভালো হলো। ভালো এই জন্য যে লোকের চোখে পড়লো। এই নিয়ে অনেকটা কথা টথা হয়েছিল, কাগজের সব ছবি বেরিয়ে ইত্যাদি ইত্যাদি, তাই থেকে আমার মনে পড়ছে। তারও পরে আর একটু যখন বড় হলাম, বসু মিত্রের একটা, প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প বা পরিচালনা, ওটা হচ্ছে যে হানাবাড়ি। আচ্ছা, হানাবাড়িতে কিন্তু মোটামুটি আমার একটা উত্তরণ হওয়া যাকে বলে, লোকে একটু মানে একটু কনফিডেন্স পাচ্ছে যে এই মেয়েটিকে দিয়ে কাজ হবে। ছোটদের দিয়ে অতটা এলেবেলে, ছোটদের দিয়ে যেমন করানো যায় তেমনি করে তারা। তা এর মধ্যেও কিছু কিছু ব্যাপার হয়তো আছে যার জন্য সে এগিয়ে গেল। এই করতে করতে তারপরে ওই সময়টা এসে গেল, আর দু একটা কাজ টাজ হলো। তখনই আমার ওই ওই ওইটাতে ভাই একটা মজার কথা যখন শুনলাম, মানে মানে কথা হলো যে নায়িকা পছন্দ হবে, নায়িকার জন্য কি ছবি দরকার। তখনকার দিনে এত তো ক্যামেরাও থাকতো না হাতে হাতে, আর ছবি তোলারও ব্যবস্থা থাকতো না। সেই কাজের কোথাও স্টুডিও আছে, সেইখানে দৌড়ে গিয়ে সেখানে ছবি তোলো হ্যাঁ, ফটাক তখন তো করে। স্টুডিওতে তো না তখন গেলে পর অত তো ছবি স্টুডিও উঠতো না। ছিল হ্যাঁ, না। ঠিক। সেই তখন এক রকমের চোঙা ইয়ে ছিল, কি যেন বলে, ক্যামেরা। সে এরম করে সুরের ফ্ল্যাশ মতো, বাল্ব ওই জ্বলতো। ওই তো না রে, একটা ওই পোকা থাকে, শোঁয়া পোকার মতো এরম করে সুরসুর করে যায়, তেমনি এরম করে সুরসুর করে এগিয়ে যায়, আবার সুরসুর করে সরে আসে। তারই মধ্যে কি কলকবজা আছে আমি অত জানি না, ওই টেকনোলজি তো আমি পড়িনি। তা যাই হোক, তাইতেই আমার ছবি উঠতে গেল। তো তখন সেই তার উপরে কম্বল চাপা দিয়ে লোকেরা, ওই ফটোগ্রাফার, তিনি এরম করে দেখছেন, এবার পেঁচিয়ে আসছেন, দেখছেন আর পেঁচিয়ে আসছেন। যখন পেঁচিয়ে আসছেন তখন এটা খুলে দিচ্ছে কম্বলটা, তখন তার চুলগুলো এরম 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 হয়ে যাচ্ছে। আমি তো ফ্যাক ফ্যাক করে হেসে ফেলছি। আর ভদ্রলোকের কী রাগ, কোথা থেকে গজিয়েছ তোমার এই নাকখানা। আমি তো মানে আবার ভয় পেয়ে গেলাম, কি নাকখানা আমি গজাবো, কি করে হয়? বলে এদিকে আলো ফেলছি, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে আলো ফেলছি, ওদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কোন দিকে কি করব? বলে আবার ঝাঁপলেন। খুব রাগ করতেই বাবাও রেগে, বাবা আমার নিয়ে গিয়েছিলেন, বাবা পাশে বসেছিলেন বোধ হয়, আমাকে খপাং করে এরম করে ধরে আমাকে নিয়ে বেরিয়ে গেলেন, যে দরকার নেই এখানে। নিয়ে গিয়ে আর একটা স্টুডিওতে কোথায় ছিল, তা সেই স্টুডিওতে গেলাম। সেখানেও সেই এরম এরম আছে, এরম এরম আছে, তখনকার দিনে যেটা চলতো আর কি। তারপরেই সেখানেও নর্মালি হলো, কোনো অসুবিধা হলো না। আমি ফ্যাঁক ফ্যাঁক করে হেসেও ফেলিনি, সুন্দর ছবি উঠলো, ওই ছবি উঠলো। ছবি তোলার পর তারপরে যখন দেখা গেল, তারা দেখলেন, পছন্দ করলেন, সিলেক্ট করলেন, হয়ে গেল। তো এই যে আমার নাক নিয়ে কি বিপদ, মানে নাকটা কেটে দাও। তা নাকটা কাটার ক্ষেত্রেও ওই বইয়েতেই আবার আর একখানা বিপদ হলো, যে আমি যখন আমি সিলেক্টেড হলাম, তা সেই পরিবারেতে 4জন না 5জন মহিলা, মা ঠাকুমা কাজের লোক ইত্যাদি ইত্যাদি তারা ছিল। সবাই দেখি নমিতা, আমি অরিজিনালি তো নমিতা। হ্যাঁ, তা সেই নমিতা, তখন সবাই মানে প্রডিউসার বলছে, ডিরেক্টর বলছে যে হিরোইনও নমিতা, কাজের মহিলাও নমিতা, এটা তো ঠিক হচ্ছে না, কি করা যায় কি করা যায়। তখন অনুপ কুমার, সবাই চেনো, হ্যাঁ, হ্যাঁ, অনুপ কুমার। তা অনুপ কুমার, অনুপটা ও আমার আবার ওইখানে দাদা হয়েছিল।
আচ্ছা। তখন আবার আমি একটা কথা বলবো, তো বলতে হ্যাঁ বলুন। তা নমিতার নাকটা কেটে দাও। আমার মনে পড়ে গেল সেই সেই ফটোগ্রাফারের কথা। হ্যাঁ। তিনিও বলেছিলেন নাক কেটে দাও, এরম এরম একটা পরিস্থিতি। বলে সবাই বললো, হাততালি দিয়ে বললো হ্যাঁ ঠিক আছে। নাক কাটা হয়ে গেলাম মিতা। তখন থেকেই আমি মিতা চট্টোপাধ্যায়। মিতা বাহ। চট্টোপাধ্যায়। আচ্ছা, তখন তো সেটা তুমি প্রথম নায়িকা সিনেমার। সেই সিনেমাটার নাম কি ছিল? নীল শাড়ি। নীল শাড়ি। নীল শাড়ি। আর নায়কের চরিত্রে কে ছিল? নায়ক ছিল মরেছে নবগোপাল লাহিড়ী। ও হচ্ছে নির্মলেন্দু লাহিড়ীর ছেলে। আচ্ছা আচ্ছা। নবগোপাল আচ্ছা, লাহিড়ী আচ্ছা। বেচারা খুব কম বয়সেই চলে গেল। ওহো, এটা very দুঃখের। sad, হ্যাঁ। আর কত কি করেছিল আমি ঠিক জানি না। না, সেই সময় তুমি প্রথম আহ, তোমার সিনেমায় তোমার নায়িকার চরিত্রে তোমার 17 বছর বয়স। আর আমি আমার একটা স্মৃতি তোমার সাথে একটু শেয়ার করি। তোমার সাথে তো বহু বছরের সম্পর্ক, কাজেই আরে তোমার সেই সাথে অনেক স্মৃতি। সম্পর্ক বলি তো তুই আবার তুই হলি, নাহলে তো আপনি হতিস, না হয় হ্যাঁ, হ্যাঁ। তুমি হতিস ঠিক ঠিক বড় ঠিক, জোর। ঠিক। তা সেটা আজ থেকে বোধহয় 10 বছর আগে তোমার হিপ জয়েন্ট ভেঙেছিল। সেইটার অপারেশন হয়েছিল। আমি আর বাবা তোমাকে আমরি সল্টলেক যে হসপিটাল, এখন বোধহয় নাম চেঞ্জ হয়ে অন্য কোনো একটা নাম হয়েছে, তা হবে। সেইখানটা তোমায় দেখতে গিয়েছিলাম। তা আমার একটা অদ্ভুত ভালো লাগা আমি তোমার সাথে শেয়ার করি। অন্যান্য মানে 10 বছর আগে, এখন তোমার বয়স যদি আমরা 90 ধরি, বছরের আগে আচ্ছা বোধহয় ঠিক, হবে। আমি ধরে নিচ্ছি 10 বছর। হুম। এখন যদি তোমার বয়স আমরা ধরে নিই 90 বছর, তাহলে 93। হ্যাঁ 93। 93। Yes, এই of দারুণ। course. আর 7 রান করলে তোমার সেঞ্চুরি, ঠিক আছে? এবং সেই সেঞ্চুরি আমরা দারুণভাবে সেলিব্রেট করব। তা আর সেটা 10 বছর আগে। আচ্ছা, 83 না হোক, তোমার হয়তো তখন 80 বছর বয়স। সেটাও আজকের দিনের সবাই তো ওষুধ খেয়ে সুস্থ থাকে, কিন্তু আমি গিয়ে দেখেছিলাম তোমার হিপ জয়েন্ট অপারেশন হয়ে গেছে। তারপরে প্রায় 6 মাস 7 মাস লেগে যায় মানুষের সোজা হয়ে দাঁড়াতে, হাঁটাহাঁটি করতে। কিন্তু একজন 80 বছর বয়সের একজন মহিলা, যিনি তার আগের দিন হিপ জয়েন্ট অপারেশন হয়েছে, গিয়ে মনে হলো যে আমি আর আমার বাবা পেশেন্ট, তুমি দেখতে এসেছো আমাদেরকে। যে এই যে অসম্ভব। এবং তারপরে আমি যতজন দেখেছি হিপ জয়েন্ট অপারেশন করা পেশেন্ট, তাদের বহুদিন হাতে স্টিক নিয়ে হাঁটতে হয়েছে বা হাতে কোনো ওয়াকার টাইপের নিয়ে হাঁটতে হয়েছে, কিন্তু সেই জিনিসটা, সেটাও তুমি বোধহয় 1-1.5 মাসের মধ্যে সেটাকে না তুমি না, ওভারকাম আমার করেছো। ওইটা ওটাকে কি বললি যেন? ওয়াকার। হ্যাঁ, ওয়াকার। সেইটা আমি 1.5 দিনের পরেই ওদের করিডোরে আমি হেঁটে নিজেই দেখেছি। হেঁটেছো? নিজে একলা একলা হেঁটে ওদের দেখিয়ে দিয়েছি। ওরা সব থতমত খেয়ে যাচ্ছে। এবং ওই হসপিটালে তোমার যে দাপট দেখলাম, মানে যিনি সার্জন, তাকে তুমি যেভাবে ডেকে নিয়ে আসলে, এইদিকে এদিকে এসো, এই দেখো আমার ভাইপো এসছে, আমার ভাই এসেছে। এবং সেই ভদ্রলোকেও তোমার সাথে এত ইজি ছিলেন। আর মানে সাধারণত ডাক্তাররা তারা আসেন, এসে রাউন্ড দিয়ে দেখে চলে যান, তাদের কাছে অত সময় থাকে না। এবং অত বড় একটা হসপিটাল, সেখানে নিশ্চয়ই তিনি মস্ত বড় একজন সার্জন। তিনিও তোমার সাথে তার যে রসায়ন দেখলাম, এবং মানে মানুষকে তুমি যেভাবে আপন করে নিতে পারো, সেটা কিন্তু তোমার থেকে শেখার 1 নম্বর। 2 নম্বর, 93 বছর বয়সেও কোনো মানুষ এত গ্ল্যামারাস হতে পারে, সেটা তুমি অবশ্যই একটা উদাহরণ। আর 3 নম্বর হলো
93 বছর বয়সে গিয়ে যে আর 7 রান করলে সেঞ্চুরি হবে, তার এত ফিটনেসের রহস্যটা কি? তোদের সকলের ভালোবাসা, না না, ভালোবাসা, শোনো, ভালোবাসা থাকবে, ঈশ্বরের ভালোবাসা সবার আশীর্বাদ। থাকে। ঈশ্বরের আশীর্বাদ, হুম। এইটাই সবচেয়ে বড় কথা, ঈশ্বরের আশীর্বাদ। তাদের আশীর্বাদ ছাড়া এগুলো হয় না। আর একটা হচ্ছে নিয়মিত ভাবে নিজের মধ্যে থাকা, ওটাকে কি বলে আমি জানি না ভাই। তা যাই হোক, এই মানে নিজের তুমি মেডিটেশনের কথা বলছো? মোরালেস, আচ্ছা। তা সেইটাও যদি থাকে তাহলেও কিন্তু কোনো ডাইভারশন তেমন আসে না, এবং ভেতরে ভেতরে একটা জিনিস তৈরি হয় যেটাকে বলা চলে মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবাসা, পক্ষী জগৎকে ভালোবাসা, পশু জগৎকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা। এতগুলো ভালোবাসা যেখানে থাকে, সেখানে কি কোনো কার্পণ্য থাকে? ঈশ্বরের থাকে না। সেইখানে তাদের দয়ায়, তাদের কৃপায় এখন আমি সোজাভাবে হাঁটি, সোজাভাবে কথা বলি। বাঁকা কথা শুনলে আমি পিছিয়ে যাই। হ্যাঁ, আমি দেখলাম তুমি উঠে দাঁড়াতে যাচ্ছিলে, সংগ্রাম বা সুদীপ বোধহয় হাত বাড়িয়ে দিল তোমাকে ধরার জন্য। তুমি বললে না, আমি নিজেই, এবং তুমি নিজে নিজেই দিব্যি উঠলে, এবং সেটা বরাবরই করো, সেটা নয় যে এই যে কনফিডেন্স, এই যে কনফিডেন্সটা, এইটা কিন্তু 4 নম্বর। মানে আর 3 পয়েন্ট পেলে তোমার সেঞ্চুরি এখানেই হয়ে যাচ্ছে। আরে ভাই, ওসব সেঞ্চুরি বলিস নি। আসল কথা, আমি যতদিন থাকি সুস্থভাবে যেন নিশ্চয়, থাকি, নিশ্চয়। এবং সকলের সঙ্গে যেন সমানভাবে সুন্দরভাবে ব্যবহারটা করতে পারি। খ্যাক খ্যাক করলে তুই কি আমার মুখের জলটা এগিয়ে দিবি না তো? আমি যদি বলি, ও বাবা একটু জল তেষ্টা পেয়েছে, একটু দে না বাবা, তুই যেখান থেকে পারবি জলটা এনে দিবি। একদম। আর যদি খ্যাক খ্যাক করি, তখন বলল বুড়ি মরো। আমি সবাইকেই বলি, তোমাকেও আমি বলেছি এর আগে, যে আমাদের পরিষদের সমস্ত অনুষ্ঠানগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা বিগত 30 বছর ধরে, 30 বছরের উপরে তুমি আমাদের সাথে যুক্ত আছো। 30 বছর ধরে ছাত্রছাত্রীদের মেন অ্যাট্রাকশনই হলো তুমি। স্টেজে যারাই থাকুন না কেন, আমাদের স্টেজে তো আরও অনেক পথিতযশা মানুষ, বিখ্যাত মানুষজন, তারা সবাই উপস্থিত থাকেন, কিন্তু সে সার্টিফিকেটটা বা অ্যাওয়ার্ডটা ওই পিসিমার থেকে নেব, এইটা হলো তাদের একদম 1000 জন উপস্থিত থাকলে 1000 জনেরই ইচ্ছা, তাদের ইচ্ছে বা আবদার থাকে। যে এই যে তোমার একটা ওয়াইড অ্যাকসেপ্টেন্স, সেটা তো তোমার ব্যবহারের জন্য নিশ্চয়ই। তারা তাদের সঙ্গে কি ব্যবহার করি ভাই, কিছুই করি না, কিন্তু তাদের ভালোবাসাতেই আমি উদ্বুদ্ধ। আমার ভালোবাসা নিয়ে কিছু হচ্ছে না, তাদের ভালোবাসাতেই আমি উদ্বুদ্ধ হচ্ছি, উৎসাহিত হচ্ছি। তা যাই হোক, অনেকেই আবার এবছরও দেখলাম এসে প্রণাম করলো। আমি কিন্তু যখন ওই ফার্স্ট ইয়ারে ছিলাম, আপনার কাছ থেকে পেয়েছি সার্টিফিকেটটা, এবছরও আমি পেলাম। অনেকে এরকমও আছে যে তার ছেলে বা মেয়ে যখন 5th ইয়ার পাশ করছে, তারা যেমন নিয়েছেন, সেই ছেলে মেয়েদের তার পরবর্তীকালে বিয়ে হয়েছে, তাদের সন্তানরা বড় হয়েছে আমাদের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে, সে এবার তার বাচ্চাকে হাতে করে নিয়ে এসেছে, এসে বলছে আমি মিতা পিসির কাছে হাত থেকে 5th ইয়ার নিয়েছিল, আমার খুব ইচ্ছে আমার বাচ্চাও ওনার হাত থেকেই অ্যাওয়ার্ডটা নিক, আমরা ঘরে পাশাপাশি 2টো ছবি সাজিয়ে রাখবো ফ্রেম করে। এবং সেটা অনেক বাড়িতে রয়েছেও।
অনেক বাড়িতে তুমি হয়তো দেখেওছো। না, তোর বাবা আমাকে গল্প করেছিল হ্যাঁ 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 হ্যাঁ। যে আপনি এত মানে আমাদের সকলের ফেভারিট, যে আমি নিজে গিয়ে দেখেছি এত বড় বড় সব ছবি তারা বাড়িতে টানিয়ে রেখেছে। তা আমি খুব সেটা ভালো। মানুষ তোমাকে ভীষণভাবে ভালোবাসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তুমিও সেটা রেসিপ্রোকেট করো। তুমি তোমার বাবার কথা বলছিলে, তোমার বাবা কি করতেন? বাবা তো অফিসে চাকরি করতেন, জার্মান অফিসে চাকরি করতেন। আচ্ছা, তার সঙ্গে আবার তার আগে খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন, Okay. ভালো ফুটবল খেলতেন, যার জন্য গোষ্ঠপালের সঙ্গে ওর খুব যোগাযোগ ছিল। আচ্ছা, বাহ। হ্যাঁ হ্যাঁ, তারপরে পঙ্কজ গুপ্তর সঙ্গেও খুব যোগাযোগ ছিল খেলার দিক হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ। তা এইসব আবার আর একটাও ভালো কথা, সেটা হচ্ছে উনি নেতাজি সুভাষচন্দ্র বোসের ওই সান্নিধ্য উনি পেয়েছিলেন, যার জন্য পরবর্তীকালে যখন ওর অন্তর্ধান হলো, হ্যাঁ তখন বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন ওই এলগিন রোডের বাড়িতে, আচ্ছা, বাড়ি দেখাতে, হ্যাঁ জায়গা দেখাতে, হ্যাঁ ঘর দেখাতে, চেনাতে। হুম, অর্থাৎ হুম, হুম। আমার ভেতরেও যেন সেই উদ্দীপনাটা আসে বা হ্যাঁ। এই জাতীয় কিছু। তা আমি গিয়ে দেখলাম, মানে যাচ্ছি তো সেই একটা কালো গাড়ি সামনেও ছিল, ওই করিডোরের মধ্যে ওখানে ঢাকা দেওয়া ছিল। শুনেছি ওই গাড়ি করেই নাকি উনি চলে গিয়েছিলেন, কি যেন সব ছিল। হুম, হুম, হুম। তা ওখানেও বাবার পরিচিত অনেকেই ছিলেন, বাবাকেও নিয়ে গেলেন। সেই কাঠের সিঁড়ি, ওদের বাড়ির কাঠের সিঁড়ি ধরে ধরে আমি ওপর উঠে সেই তিনতলার ওর কোন একটা কোণের ঘর ছিল, কোন দিকে পশ্চিম উত্তর আমি অত জানি না। তা একটা কোণের ঘর ছিল, তার জানলাগুলো বেশ লম্বা লম্বা, পুরোনো দিনের বাড়ির যে স্ট্রাকচার যেরকম হয়, আর্কিটেক্ট যাকে বলে, তা সেই ধরনের ছিল। তা একজন কে যেন বললেন যে ওইখান দিয়ে ওই জানলা দিয়ে উনি চলে গেছেন। তা আমি গুড় করে সেই খাট ছিল, খাটের পাশ দিয়ে গিয়ে এরকম উঁকি মেরে দেখলাম, ও বাবা, এই তো তিনতলা থেকে নিচে করে উনি পালালেন কী করে? ওপর থেকে পড়লে তো মাথা ফেটে যাবে, হ্যাঁ, তাহলে তো লোক ধরেই ফেলবে, পুলিশ ধরে ফেলবে। তাহলে তখন সবাই একটু হেসে বলল, হ্যাঁ ওই সব ব্যাপার আছে, তুমি বুঝতে পারবে না, বড় হও বুঝবে। তা আমি কি বুঝতে পারলাম না যে বড় হওয়ার পর কি বোঝা যায়, আর ছোটো বয়সে কি বোঝা যায় না। তা যাই হোক, আমার মনে ওইটাই ছিল যে এইটাও ভাবতে হবে যে গড়াধীন একটা জানলা, সেখান থেকে একজন টপকে বেরিয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন, উবে গেলেন, তাহলে তার মাথাও ফাটলো না, গা হাত পাও ফাটলো না। আমরা তো এখান থেকে সিঁড়ি থেকে একটা লাফ মারলি কোথায় পড়ে যায়, নাক ভেঙে যায়, মুখ ভেঙে যায়, দাঁত পড়ে যায়, কত কি হয়। না, ফিটনেস থাকলে নিশ্চয়ই সেরকম ফিটনেস ছিল যে তিনি ওদিক থেকে বেরিয়ে তিনি নামতে কোন পেরেছিলেন। টেকনিকে বেরিয়েছিলেন, হ্যাঁ, তা যারা দেখেছে, যারা বলছে, তারাই কি দেখেছে নাকি? না, তাদেরও তো শোনা কথা, হ্যাঁ, তাদেরও তো শোনা জানেও কথা, না। তারাও বলছে, আমিও শুনে ফেলেছি, আমিও বলছি। তো কলকাতায় তোমাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি হচ্ছে ভবানীপুরে, হরিশ মুখার্জি রোডে। আচ্ছা ওইখানে আমাদের বাড়ি। আচ্ছা, হরিশ মুখার্জির তো রীতিমতো বিখ্যাত এখন। কেন? ও হরিশ মুখার্জির বলে নাকি? না, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ও, পাওয়ার হাউসটা ওখানেই ছিল। সে তো একটু পিছন দিকে, একটু এরম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই পাশ দিয়ে গোবিন্দ ঘোষাল লেন দিয়ে গিয়ে ওইখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পড়া যায়, আচ্ছা, যেখানে আদি গঙ্গা হ্যাঁ যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। ওইখান দিয়ে যায়। আর আমাদের বাড়ির কাছেই ছিল না, আছেও এখনো, ও কি উদ্ধারণী ঘাট, সেটা সেখানে আগে সতীদাহ হতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার সিল করা সব এরকম ট্যাবলেট করা, তার গায়ে সন তারিখ এই আচ্ছা, সব আচ্ছা। লেখা আছে, সতীদাহ হতো বলে। তা হরিশ মুখার্জি বলরাম বসু নামের যে ঘাটটা হলো, তিনি তখন ওইখানে গিয়ে কী করেছিলেন জানি না আমি। তা ওটা ইতিহাসের ব্যাপার খানিকটা।
তা যখন সব বন্ধ হয়ে গিয়েছিল ওইখান থেকে ওই সতীদাহ প্রথাটা বন্ধ হয়ে গিয়েছে। সেই ঘাট কিন্তু এখনও আছে। আর ওইখানেও সবচেয়ে মজা যে আমাদের কোনো ছোটোবেলা থেকেই গঙ্গা স্নান করতে গেলে তখন আজই গঙ্গা এরকম খাল মতো হয়নি, না। বিচ্ছিরি হয়নি, সুন্দর মানে এই মানে জল ছিল। হ্যাঁ, ভাটা, জোয়ার ভাটা। আচ্ছা, জোয়ার ভাটা সেটা তোমরা দেখতে পেতে। হ্যাঁ, ওখানে জোয়ার ভাটাতে হ্যাঁ, যাওয়া যেত। বলতে চাই যে 1940-42 সাল এই সময় আদিগঙ্গায় রীতিমতো জোয়ার ভাটা হতো, তো অবশ্যই। মানুষজন সেখানে স্নান করতেন। আজকের দিনে আদিগঙ্গা সেটা তো নেই। দেখতে নেই বাবা, কি নোংরা, কি নোংরা, কি নোংরা। হ্যাঁ, ওদিকে হ্যাঁ। দেখতেই পাওয়া যায় না। এমনকি আমার যখন প্রথম দীক্ষিত আমি হলাম, তা সেই ভোরবেলা 4টার সময় আমি ওইখানে গিয়ে স্নান করে নতুন কাপড় টাপড় পরে আমি উঠেছিলাম। ওইটাও আমার এখন মনে রাখে যে ওটাও একটা দিন ছিল, হুম। কি ভালো দিন। তারপরে দিন তো যেমন কেটে যায়, কেটে যাচ্ছে। অভিনয়ের বাদ দিয়ে তুমি প্রায় 2-3 রকমের নাচ জানো। 4 রকমের 4 জানি। রকমের নাচ জানো। তুমি ভীষণ ভালো গান করো, তার মধ্যে ক্লাসিক্যাল মিউজিক একটা বড় একটা অংশ। তুমি ভীষণ ভালো সেতার বাজাতে পারো, এবং সেতারের গুরু যিনি সেটা তোমার নাম মুখ দিয়েই তার নামটা আমরা শুনতে চাই। গতকালই গুরু পূর্ণিমা গেল, তা সেই সমস্ত গুরুদের কথা তোমার থেকে শুনবো। শুধু গান, নাচ, সেতার বাজানো নয়, তুমি আমি শুনেছি তুমি সুইমিংয়ে চ্যাম্পিয়ন ছিলে, তুমি ঘোড়া চালাতে জানো, গাড়ি চালাতে জানি, খুব ভালো ড্রাইভিং জানো, এবং তুমি খুব ভালো লেখো। এই যে সব মিলিয়ে নমিতা চট্টোপাধ্যায় থেকে মিতা চট্টোপাধ্যায়ের যে রূপান্তর, সেটা তো উত্তরণ, অবশ্যই উত্তরণ। সেই গল্পটা যদি একটু বলো। তোমার সেতারের গুরু কে ছিলেন? আমার সেতারের গুরু ছিলেন উস্তাদ আলী আকবর খাঁ সাহেব। মানে একদম প্রণাম করার মতো। প্রণাম করার মতো বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের ছিলেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তা ওরকম ওর কাছে শেখার মধ্যেই একটা কথা বলি, হ্যাঁ, যে ওর তো আমি শিখছি। উনি যখন কলকাতায় আসেন, থাকেন, তখন শিখি। আর উনি যখন আমেরিকায় চলে যান, ওদের যে একাডেমি আছে, তখন বাহাদুর খান সাহেব, ওর ভাই থাকে, কি ওর ছেলে থাকে, এরাই খানিকটা চালিয়ে দেন। তা যাই হোক, আমি এইতে তো আমি যখন বিভিন্ন জায়গায় বাজাচ্ছি, কোনো ফাংশানেতেও বাজিয়েছি, স্টেজেতেও বাজিয়েছি। আর সবচেয়ে মজা, আমি রেডিও নাটক করতাম আমি। হ্যাঁ, রেডিওর নাট্যশিল্পী। তা সেইখানে একটা এরকম সিকোয়েন্স ছিল যে এই মেয়েটি খুব সাধারণ ঘরের, যে ওর বাবা অসুস্থ, মা যেরকম সাধারণভাবে কিছুই বাড়ির কাজকর্ম সামলান। তা সেখানে ওই এক দাদা, তিনি সামান্য কাজ করতেন, কিন্তু তিনি নেশাগ্রস্ত, তার একটু দরকার হয় টাকার পয়সা। তা একদিন এরকম হয়েছে যে ওর হাতে টাকা ছিল না, তখন মেয়েটি এই সেতার বাজিয়ে টিউশনি করে, সাধারণ স্তরের সেতার বাজিয়ে, আমি যেমন তেমন। তা আমি তো আলাউদ্দিন খান সাহেব নই। তা যাই হোক, আমি যেমন তেমনই সেই করে। আর সকালবেলায় একটা ছোট যে স্কুলে টিচারি করে, এই করে সে সংসারটা কোনো রকমের ঠেকনো দিয়ে রেখেছে। এই পরেই হচ্ছে যে দাদা এমন সময় এসে তার টাকার দরকার, মার কাছে গিয়েছে। মা বলে, আমি কোথায় পাবো টাকা? তখন মেয়েটি
সেতার বাজাচ্ছে, বাড়িতে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস না করলে তো হাত জমে যায়। তা একটু প্র্যাকটিস করছে, এমন সময় দাদা এসে টাকা দে, টাকা দে। আমি দেব না, তোমার জন্য আমি টাকা দেব না, আমার কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, এই করে খানিকটা চেঁচামেচি হলো। হঠাৎ ভদ্রলোক ওই পুরো সেতারটা ধরে ধাঁই করে মাটিতে ফেলে দিল, টুকরো টুকরো হয়ে গেল সেতারটা। তখন এটি একদম মানে হাহাকার করে উঠলো, দাদা তুই এই কী করলি, এটা কী করলি? তখন দাদা তো খেয়াল নেই, দাদা আপন মনে বেরিয়ে গেছে। এই এই যে একটা সিকোয়েন্স, এই যে সিনটা, সেখানে আমি সেতার বাজাতে জানি, আমার প্রডিউসার জানেন না, ডিরেক্টর জানেন না, আমার সঙ্গে যারা কাজ করছেন শিল্পীরা তারাও জানেন না। তা এমনি রিহার্সালের দিন রিহার্সাল হয়ে গেছে, যেদিন রেকর্ডিং হবে সেদিন দেখি প্রডিউসারের পাত্তা নেই, তিনি দৌড়োদৌড়ি করছেন। সেই সময় রেডিও অনুষ্ঠান মানে তো বিশাল ব্যাপার, বিশাল বিশাল হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে। তা সেইখানে হচ্ছে যে তখন তিনি এসে বলছেন, আর কোথাও পেলাম না, কোথাও পেলাম না, কাউকে পেলাম না, কী পেলে না, কী পেলে না, সবাই জিজ্ঞেস করছে। তা বলছে যে আমি একটা সেতারই জোগাড় করতে পারলাম না, কারণ যাদের ওখানকার যারা স্টাফ তাদের 3টের পর তাদের ডিউটি, ন্যাচারালি সকালবেলা তারা আসেনি, সকালবেলাটা আমাদের রেকর্ডিং হচ্ছে। তখন কি হবে, তখন কি হচ্ছে, তখন এমনকি লাইব্রেরিতে গিয়েছেন, তখন লাইব্রেরিয়ান বলেছে যে আমার কাছে তো অনেক সেতারের ক্যাসেট আছে, কিন্তু সেগুলো তো সব বড় বড় লোকেদের, একবার বাজালেই সবাই বুঝতে পেরে যাবে যে এটা কার কার বাজনা। তা সেই ক্ষেত্রে এটা তো তোমার নাটকে তো হবে না, সুতরাং হলো না। তখন আমি গুড় করে বললাম যে যদি আমাকে একটা সেতার এনে দেন আমি বাজাতে চেষ্টা করব। আর বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোক ছিটকে বেরিয়ে গেলেন, সেতার ওই মিউজিক রুম থেকে সেতার এসে গেল। তো আমি বললাম আমি তো চেয়ারে বসে বাজাতে জানি না, মাটিতে বসবো বা চৌকিতে বসবো। তা তখন মাটিতে বসা হলো, চেয়ার ধরলাম। তাহলে আমি স্ক্রিপ্ট ধরবো কী করে? স্ক্রিপ্ট ধরার লোক এসে গেল, স্ক্রিপ্ট কি তাতে ঠিক অবস্থা, তখন তুই হাসতিস। আমার হাতে সেতার, ঝনঝন করে বাজাতে হবে, কখনো মিড় টানতে হবে, কখনো গমক দিতে হবে, কি করতে হবে, আর এদিকে ডায়লগও বলতে হবে। আর অন্যান্য সবাই যারা বড় একটা স্ট্যান্ড মাইক থাকে ওইখানে, তোর জায়গাটা অত দূরেই কি আর একটু বেশি দূরে, তারা সব জড়ো হয়ে স্ক্রিপ্ট নিয়ে অ্যাক্টিং করছেন, আমি মাটিতে বসে আছি, পাটিতে ওই আরেকজনের হাতে স্ক্রিপ্ট। কি কষ্ট, কি কষ্ট! তা যাই হোক, ঠাকুর উতরে দিয়েছিলেন। আমি ঝনঝন করে, তখন আমি ভাবলাম এই সিনটা তো তারপরে তুলতে গেলে ঝালা, অন্য কোনো কিছু গদ ফদ টান কিচ্ছু হবে না, ঝালা মারো, ঝালা করছি। এমন সময় দাদা এসে গেল, হই হই করলো, ধুমধারাক্কা হয়ে গেল। তারপরে সবাই কি প্রশংসা। প্রেমাংশু বসু আমার দাদা করেছিলেন। সবাই যে বলছে যে তুমি এর বাজাতে পারো ইত্যাদি ইত্যাদি। তা তখন উনি বলছেন যে সবাই সবটা বলছে, আমি বলছি যে মিতা ওই যে স্ট্যামিনা, যে এক হাতে সে সেতারটা বাজাচ্ছে, অন্য লোকের হাতে স্ক্রিপ্ট রয়েছে, সে সমানে, আমি দূরে রয়েছি, আমার সঙ্গে অল্টারকেশন হচ্ছে, এই যে একটা পরিস্থিতিতে ও সিনটাকে কখনো ঝোলায়নি, সিনটাকে লিফট করেছে যাতে করে ক্লাইম্যাক্সে উঠবে। সেই এইটার জন্য ওকে তারিফ করা উচিত। মানে তখন তোমার কিরকম বয়স? মানে তুমি তো ছোটই। আমি বয়স বলতে পারি মানে তখন তোমার মানে তুমি ওই খুব বড় নও তুমি, মাঝামাঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যখন অ্যাপ্রোচ করতে পারতিস এরকম একটা সময়। তো যাই হোক গে, তো ওই বয়স মানে আমি খুব একেবারে কচিও নই, আবার একদম ওই 60-এর
দশকে হবে হবে আচ্ছা 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 60-এর দশকে। তোমার তো গানের গুরুদের সম্পর্কে একটু শুনি। গানের তো আমার অনেক, যত রকমের গান হয় মোটামুটি সব রকমেরই গান আমি গাইতে পারতাম, এবং সেই জন্য যে যে গানে অভিজ্ঞ বা জানেন বেশি, বাবা তাদের ব্যবস্থা করে রেখে আনতেন। অমুকের কাছে অমুক শিখবো। নাচেরও যেরকম আমি যে কথাকলি, ভারতনাট্যম, মণিপুরি ইত্যাদি, সেরকম স্পেশালাইজড যারা ছিলেন তাদের দিয়েই আমার নাচের শেখা বা গানেরটাও ঠিক সেই রকমই। তা এইটাতে আমি যে ওয়েস্ট বেঙ্গল মিউজিক কম্পিটিশানে 3 বছর ক্লাসিক্যাল মিউজিকে ফার্স্ট হলাম। আরে বাবা! তো খুব ভালো, খুব ভালো। এত বড় ওই রূপোর বীণা পেয়েছিলাম। আচ্ছা। খুব ভালো। তো তারপরে আর আমাকে দিতে দেননি। তা উনি ছিলেন মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। আমি গান গান এইটা যে ক্লাসিক্যাল যেটা বলছো, খেয়াল ঠুংরি জানি। হ্যাঁ, খেয়াল আমি গেয়েছি, ঠুংরি খুব একটা গাইনি। খেয়াল আমি গেয়েছি, ভজন তো আছেই, রাগ প্রধান তো আছেই, ওগুলো আছে। কিন্তু তার সঙ্গে আমার খুব ইচ্ছে হলো একটা অন্য জিনিস, যেটা ইউজুয়ালি মহিলারা গান করেন না, পুরুষরা করেন, ধ্রুপদ। ধ্রুপদ ধামার ওই যে ভেতর থেকে নাদ ব্রহ্ম, সেইটা উঠে আসছে, পুরো স্ট্যামিনা, হ্যাঁ, সেই আদা ছোলা খাওয়া, সেই নিয়ে আমি লেগে পড়লাম। কি সুন্দর, আর খুব ভালো হয়েছিল, আমার খুব আনন্দের, সেটা খুব আনন্দের। তা তুমি তো সেই সঙ্গে খুব ভালো সাঁতার কাটতে, গাড়ি চালাতে পারতে, সেটা না হয় বোঝা গেল। তুমি ঘোড়া চালানো কোথায় শিখলে? আমি শিখেছি, বাবারই কে পরিচিত ছিলেন, তিনি কি সিং, সুলভ সিং বা এই টাইপের একজন, তার 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 ঘোড়া ছিল। ঘোড়ার ওই রেস কোর্সের পিছন দিকটা যেখানে প্যাভিলিয়ন থাকে, ওই দিকটায়, ওইখানে তার কি ছিল আমি অতটা ঠিক জানি না। তা আসল কথা কি, আমি জানতে চাইলে হয়তো জানতাম, কিন্তু আমার ওই ভয় ছিল, বাবা বলবেন তোমার দরকার তো শেখা, কে কোথা থেকে এলো, কি হলো না হলো, ওটা তো তোমার জানার কথা না, তুমি মন দিয়ে শেখো, তুমি না পারলে নেমে যাও, আমি তোমাকে হাত ধরে বাড়িতে নিয়ে যাবো ইত্যাদি। তা সেই যে ভয়টা আমার থাকে, যে অসুবিধে কিছু হলেই বা কিছু আমি গড়বড় করে ফেললেই বাবা সোজা বাড়িতে নিয়ে চলে যাবেন, আর আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু শেখাও হবে না, দেখাও হবে না। তা এই যে জিনিসটা, তাই থেকে একটা ভীতি যেমন ছিল, তেমনি অদম্য একটা চেষ্টা যে আমি এগিয়ে যাব। এই করতে করতেই ওই সুবিধে হয়েছিল। তখন একটা নিউ থিয়েটার্সের একদম শেষ প্রান্তের একটা ছবি, চিত্রাঙ্গদা, তাতে হর্স রাইডিং ছিল, হ্যাঁ, সব মৃগ যাচ্ছে। তখন নিউ থিয়েটার্সের ভেতরে প্রচুর আম গাছ ছিল, অনেকখানি তখন জায়গা ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। তা ছোট হয়ে গেছে, অনেক দরকারি ফ্লোর হয়েছে ইত্যাদি। তা সেইখানে খুব ঘুরতাম, প্র্যাকটিস করতাম। তারপরে রাঁচিতে আমাদের হলো, আউটডোর হলো, সেইখানে একটা ঘোড়া পেয়ে গেছি, খুব মজা, সাদা ঘোড়া। তা সেই সাদা ঘোড়ার ওপর আমাদের তো সেই মৃগয়ার পোশাক, চামড়ার পোশাক পরিয়ে দিয়েছে, তার মধ্যে সে আমি উঠে নিয়ে যাচ্ছি। সে তখন ঘোড়াটা খালি শুঁকছে, অত খেয়াল করিনি যে ঘোড়ার লোক, সেও এরকম করে ধরলো, রেখাবে পা দিলাম, নিয়ে চলো এতে যাই, মৃগয়া যাই। সে মৃগয়া যাচ্ছি, খানিক দূর পরে হঠাৎ দেখি
আমার রেকআপটা যেন কিরম একটু ঢিলা ঢেলা হচ্ছে। তো আমি এই রে, তা আমি যত রাশ টানছি রাশেতে যেন ঠিক কাজটা হচ্ছে না, মানে যেভাবে রাশটা রেগুলেট করা যায় ঘোড়ারকে ঠিক সেভাবে হচ্ছে না, আর পাটক সমানে ঢিলা হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখা গেল এই ওকে থামাতে 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 যতটাই আমি জানি বা প্রাণ বাঁচাতেও তো থামাতে হয়, সেইভাবে থামাতে থামাতে হঠাৎ দেখি আমি গড়িয়ে গড়িয়ে প্রায় এই কি বলে ঘোড়ার পেটের তলার দিকে নেমে গেছি। সে কি কথা? উপর থেকে পুরো সিটটা সমেত ঝুলে গেছি। আচ্ছা, হেল্প 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 চাঁচাতে তখন সবাই ছুটে এলো। ছুটে এসে ওই শুধু রেকআপ তখন পায়ে আছে, হুম হুম হুম। তারপর সেই রেকআপ থেকে খুলে করে আসলে তখন যে ডিরেক্টর তখন একে ধরছে যে এই ঘোড়ার মালিককে, যে তুমি স্ট্র্যাপটা ঠিক মতো আটকাওনি কেন, ঢিলা হয়েছে ওপর থেকে এরম নড়ছে, নড়তে নড়তে ওটা এরম হয়ে গেছে। কিছু আশ্চর্য নয়, কিন্তু যে কোনো বিপদ হয়নি এবং ওর পায়ের চাট যে আমার মুখে লাগিয়েনি, আমি যে ছিটকে পড়ে যাইনি, সেটা একদিক থেকে ভালো। আর একটা ছিল, আমি ভয় পেয়ে গিয়ে পুরো লাগামটা যদি ছেড়ে দিতাম ও বেপরোয়া হয়ে যেত, কোথায় আমায় ফেলতো ঈশ্বর জানে। আমি সেটা ভয়টা তখন পাইনি, শুধু চেঁচিয়েছি হেল্প হেল্প। আচ্ছা, কদিন আগেই 24শে জুলাই গেল, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন ছিল সেদিন। আমরা এই তোমার এই মুর এভিনিউর বাড়িতে আসার সময় টালিগঞ্জ মেট্রো স্টেশনের একদম মোড়ে শিল্পী নিরঞ্জন প্রধানের তৈরি করা মহানায়কের যে অত সুন্দর একটি মূর্তি, সেটা দেখেই আসলাম। তা ওনার সাথে তুমি তো বোধহয় দুটো সিনেমাও তুমি অভিনয় করেছো, সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। সিনেমা করার আগের অভিজ্ঞতাটা আর একটা হচ্ছে, এটা মোটামুটি ধরা যাক পারিবারিক অভিজ্ঞতা, যেমন তোদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা আমার আত্মীয় না হয়েও আত্মীয়ের বাড়া, হ্যাঁ, ওরাও তেমনি আমার আত্মীয় না হয়েও আত্মীয়ের বাড়া। তো জ্যাঠামশাই বাবা ওরা খুব বন্ধু ছিলেন। ওদের শহীদ সমাজ বলে একটা প্রতিষ্ঠান ছিল, তারা নিজেরা গুলতানি করতেন, নাটক হতো ওদের বাড়ির পাশেই একটা খানিকটা খালি জমি ছিল, সেখানে ওদের নাটক করতো, যাত্রা হতো। এক জায়গাতেই থাকতে? না না, ওরা থাকতো গিরিশ মুখার্জি রোডে, আমি থাকতাম হরিশগঞ্জ রোডে। কিন্তু ওই কাছাকাছি, খুবই কাছাকাছি, কিন্তু যোগাযোগটা মানে বাবাদের তরফ থেকে হয়েছিল বলেই টিকে ছিল। তো আমার যাওয়া আসাটাও ওদের বাড়িতে হতো। তো ওদের একটি বোন ছিল, তিনিও নেই, যার জন্য আমার একটু স্নেহটা একটু বেশি ছিল ছোট থেকেই আমাকে, যার জন্য দাদাকে আর কোনোদিনও আপনি টাপনি বলতে পারিনি। তুমি তুমি চলেছে, আর ও কখনো আমাকে তুমি বলতে পারেনি, তুই তুই তুইই চলেছে। তা বাড়িতে গেলেই মা নমিতা এসেছে, করো 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 করো, কী করবে? মুড়ি হালুয়া। আমি হালুয়া খেতে ভালোবাসতাম। তা সে মুড়ি হালুয়া আমাদের জন্য দিও। মা হেসে চলে গেলেন ইত্যাদি। তা এই যে একটা আর একটা জিনিস মহানায়কের ক্ষেত্রে ছিল, অ্যাপ্রিসিয়েশন করার মন। নিজে বড় হয়েছে কিন্তু অন্যকে কখনো খাটো করেনি। যার জন্য আমি তো বয়সে ওর থেকে ছোট, তার সত্ত্বেও তখন আমার তো ওই সারা ভারতবর্ষে বেশ নাম, আমি কনফারেন্স করি, এতগুলো অ্যাওয়ার্ড পাই ইত্যাদি ইত্যাদি, যা হয় আর কি। সেই কম্পিটিশানে ফার্স্ট হলাম, তারপরই সেখান থেকে অনেকগুলো কনফারেন্সে আমি গেলাম। তখনকার দিনের কনফারেন্স এতটা সহজলভ্য ছিল না। তা এই পরে আমার ছবি বেরোলো স্টেটসম্যানে, সে বড় বড় ওস্তাদজির সঙ্গে, সেই বড় বড় গোলাম আলী খাঁ সাহেব, ওঙ্কারনাথ ঠাকুর, আর কারা সব ছিলেন টিনে, তারই মধ্যে আমিও গুড়গুড়ি ছিলাম। তা সেই থেকেই সেইটাই
মানে ওদের কাছে একটা ইন্সপিরেশন যে আমাদের মেয়ে অত দূর গেছে, অত বড় একটা সংস্থার মধ্যে অত বড় বড় ওস্তাদজিদের সঙ্গে ওর ছবি বেরিয়েছে, বিশেষ করে স্টেটসম্যান, ইংরেজি কাগজ তখনকার দিনে। বাবা! তা যাই হোক, এই সব মিলিয়েই একটা অ্যাডমিরেশন বলো, ভালো লাগা বলো, সব মিলিয়েই তখন তো আর উত্তম কুমার হয়ে যায়নি, অরুণ কুমারই ছিল। আচ্ছা, তা এই মানে দাদার মতোই ছিল। আস্তে আস্তে ও চেষ্টা করেছে, তখন করতে করতে পরে বড় হলো। আমাদের বাড়িতে যেটা আমাদের বড় একটা উঠোন ছিল, তার মধ্যে এই 17 ইঞ্চি পাতা থাকতো, হারমোনিয়াম নিয়ে গান কর। তখন আবার গান ছিঁড়কে করে বেলো করে গান করতাম। তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, তারপরে বলতো তুই আরেকবার গানটা কর, আমিও তোর সঙ্গে গাইব। আমি খুব অবাক হয়ে যেতাম, বাবা কী করে গান করবে, ও তো জানে না কিছু, মাস্টারমশাই তো ওকে শেখায়নি, তো তার কিছু বলিনি। তুই দেখ, তুই শুধু বুকটা জোরে জোরে কথাগুলো বলবি, আমি ঠিক গেয়ে দেবো, কারণ বাণী তো ওর মুখস্থ নেই। তা যাই হোক, এই করে এই সক্ষতা একটা, ভালো লাগা একটা, স্নেহ একটা, এই সব মিলিতভাবেই পরবর্তীকালে যখন আমি ওর সঙ্গে অভিনয় করতে গেলাম, ওটা হচ্ছে নরেশ মিত্র মশাইয়ের অন্নপূর্ণার মন্দির। আচ্ছা, তাইতেই সুচিত্রা সেনও ছিলেন। আচ্ছা, হ্যাঁ, তখন তিনি প্রায় নতুন, তো তিনি ছিলেন। তো তার আগে আমি অনেকগুলো এটা ওটা করে কাজ করেছি। তুমি তো একদম ছোট বয়স থেকেই অভিনয় করছো। হ্যাঁ, তারপর বড় হয়ে গেলাম, আরও করছি। তা সেই সময় একটা জিনিস কিন্তু উত্তম কুমারকেও যেমন ভালো বলছি, সুচিত্রা সেনের ক্ষেত্রেও সেটাই বলবো, যে উনি মহানায়িকা হয়েছেন পরবর্তীকালে, বা এত বইটই করেছেন, কিন্তু সেই প্রথম দিকের ক্ষেত্রে উনি শুনেছিলেন যে আমি আগে অনেকগুলো কাজ করেছি। শোনার পর থেকে ওর যে একটা অ্যাডমিরেশন, এইটা ছিল। আর সমানে ওই একটাই কথা, তুমি দেখো তো আমি এইভাবে বলবো, এটা ঠিক হবে তো? তা আমি মানে একটু লজ্জাই পেতাম যে উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। তা আমি বলবো না ঠিক আছে, আপনি করুন না। না তুমি বলো, তুমি বলবে। তো এই করে দুজনের বন্ধুত্ব হলো। আচ্ছা, তা এইটাই কিন্তু বলতে হয় যে বড় মাপের কেউ হতে হলে কিছুটা নিজেকে ছাড়তে হয়। আমি যদি এই করে বসে থাকি, থোড়েই আমাকে কেউ ভালোবাসবে। মহানায়ক উত্তম কুমার নাকি বর্তমান মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? আমি বাবা অত জানি না রে, কারণ মহানায়কের ক্ষেত্রেও তো আমি সত্যি কথা বলতে কি, আমি খুব একটা সিনেমা দেখিনি। কি বলছো তুমি? এত বছর ধরে সিনেমা করে আসছো, সিনেমা দেখোনি? বিশ্বাস কর, আমি প্রথম কথাই হচ্ছে, আমাকে সিনেমা হলে কে নিয়ে যাবার লোক নেই, সুতরাং আমার যাওয়া হয় না। আমি দেখিনি, তখন তো টিভি আসেনি যে টিভিতে দেখব। পরবর্তীকালে আমি ওইসব দেখেছি, ওদেরটা দেখেছি, এদেরটাও কিছু কিছু দেখছি। আর তারপরে তুই প্রসেনজিৎকেও যেটা বললি, ওতে কে বেশি ভালো বড়, ও বাবা বিচার করার বুদ্ধি আমার নেই, মানসিকতাও আমার নেই। সবাই সবার মতো কাজ করুক, নিজের থেকে ফুল কি বলে দেবে যে তুই গন্ধ শোক, তারপরে তুই বল যে আমি ভালো। হ্যাঁ, তা তো হয়, ব্রহ্মকমল সেখানে উপরে থাকেন, সেই ঠিক সময় মতোই তিনি প্রস্ফুটিত হন। আমরা মোটামুটি আমাদের গল্পের একটু শেষের দিকেই এবার চলে আসার চেষ্টা করছি। সূর্য অস্তমিত হচ্ছে। না, সূর্য কোনোদিন
অস্তমিত হয় না, সে আরেকটা দিকে ওঠে। সুতরাং আমরা সূর্য অস্তমিত হচ্ছে সেই গল্প নয় বা সেই কথা নয়। আমি তোমার থেকে এটা জানতে চাইছি যে তুমি তো এত বছর ধরে অভিনয় করে আসছো, এত একদম শিশু শিল্পী থেকে আজকে হয়তো তুমি 2-3 বছর হলো তুমি তোমার অভিনয়ের থেকে একটু রেস্ট নিয়েছো। তা এই যে এতটা লম্বা একটা স্প্যান তোমার অভিনয় জগতের, তা সেটা তুমি তোমার ছোট বয়সে যে পরিচালকদের আন্ডারে কাজ করতে বা ক্যামেরা বা যারা স্ক্রিপ্ট লিখতেন, সেখানটায় টেকনোলজিক্যালি আজকের দিনে হয়তো ক্যামেরা, লাইট এগুলো অনেক উন্নত হয়েছে, কিন্তু পরিচালক, বর্তমান পরিচালক যারা, তাদের সঙ্গে তোমার সেই সময়কার, অর্থাৎ যেটা অলমোস্ট সোনালী যুগ বাংলা সিনেমার, তাদের মধ্যে কি তুমি তুলনা করতে পারো? প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব এই জন্যই যে তখনকার যুগে যারা পরিচালক ছিলেন, যাদের সঙ্গে আমি কাজ করেছি বা কাজ করার সুযোগ পেয়েছি, তা তাদের মধ্যে যে জিনিসটা হয়েছিল, পরবর্তীকালে যাদের কথা জিজ্ঞাসা করছিস, আমি তেমন করে ওদের সঙ্গে তো আমি কাজ করিনি। না, নতুন যারা, নতুন আমি জানি না, নতুন কোন সিনেমায় তুমি এই সময়ে কোন সিনেমাতে অভিনয় করনি? না, খুব একটা করিনি। আচ্ছা, ওই একটা দুটো হয়তো করেছি। ওই সৃজিতের একটা বই হলো, রাজা কি যেন, ওই নড়াইলের রাজার ব্যাপারটা নিয়ে, সে এরকম একটা দুটো। আমি খুব খুব কাজ করিনি। তা সেই কারণেই আমি এই ওদের সঙ্গে আমি বলতে পারবো না কিছু কথা। তা আমি দেখতে গেলে আমার সত্যজিৎ রায়ের যখনই বই হয় দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। অবশ্য তার সঙ্গে কারোর তুলনা করা মানে আমার কাছে ধৃষ্টতা, সেটা ঠিক নয়। সেটা অন্য কেউ, দেবকী বসুর সঙ্গে আমি কাজ করেছি বলে তিনি মহান হয়ে গেলেন, আর এর সঙ্গে কাজ করিনি বলে ইনি ছোট হয়ে গেলেন, এটা তো হয় না। ঠিক সেক্ষেত্রে সেরকম দেখাশোনার ব্যাপারটা আমাকে জিজ্ঞেস না করাটাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয় তুমি তো বলছোই যে তুমি অত সেইভাবে অভিনয় এখনকার যারা পরিচালক তাদের আমি জানি না, সেখানটায় করো। তারপরে তো দেখো, সিনেমার পরে তো দিয়ে যখন দূরদর্শন এলো, দূরদর্শনেতেও অনেকটা ব্যাপ্তি হলো। সিনেমা যতটা ছিল বা ছিল না, যাই হোক। না, আমি তোমার ইন্টারাপ্ট করে একটু বলি যে বাংলা সিরিয়াল জন্মভূমি, তার মাধ্যমে তোমার মানে তোমার যে ব্যাপক যে পপুলারিটি, যে তুমি গাড়ি থেকে নামলে বা কোনো একটা জায়গায় তুমি যে মবড হয়ে যাও, সেটার কারণটা হয়তো জন্মভূমি। অবশ্যই। তা সেই জন্মভূমি সিরিয়ালে নাকি তোমাকে, তোমার ক্যারেক্টারটা অনেক দিন ধরে চলছে, ঠিক আছে, এবার বাদ দেওয়ার জন্য তোমাকে দুবার নাকি অসুস্থ করে হসপিটালে পাঠিয়েছিল। তার কারণটা হচ্ছে, ঘটনার তো পরিক্রমা আছে, একটার পরিক্রমার পর আরেক জায়গায় আরেক জায়গায় যাবে, আরেক জায়গায়, সে যেন ট্যুরিজমের ব্যাপারটা হয়, সেই রকম এই নাটক ক্ষেত্রে তা হয়ে গেল। যেমনি দেখলো যে আমার ক্ষেত্রটা অসুস্থ হয়ে করিয়ে দিল, তাহলে নতুন গল্প আসতে পারে, তারপরে দেখা গেলো টিআরপি নেমে গেল। সেটা আমি জানি না, ওরা সব বলে টলে। তারপরে তোল বুড়িকে তোল, বুড়ি আবার সুস্থ হয়ে গেল, জলে ডুবিয়ে মারলো, বুড়ি মরল না। সাঁতার জানে তো, এইটাই তোরা জানে না, সাঁতার জানে। তা সেই জন্য বুড়ি মরল না, টিআরপিও আর নামলো না, টিআরপি উঠে গেল, চললো। 6 দিনের আমার কাজ, 7.5 বছর ঈশ্বরের আশীর্বাদে। মানে তুমি 6 দিনের অভিনয় করার জন্য জন্মভূমিতে এসেছিলে সিরিয়ালটায়, সেটা 7.5 বছরে শেষ হয়েছে। এটা ভাবা যায় না। আমার মনে আছে 97-98 সাল, আমার ঠাকুমা তখন বেঁচে, ঠাকুমাকে টিভির সামনে থেকে সরানো যেত না,
ওই জন্মভূমি সিরিয়ালটার আগে একটা 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 টাইটেল সং মতো ছিল, সেটা যেই শুরু হতো, যাই হোক না কেন, তখন যদিও এত চ্যানেল ছিল না, কিছু ছিল না, একটাই চ্যানেল, কিন্তু ঠাকুমা চোখে তখন দেখতেন না ভালো মতো। ঠাকুমা তখন প্রায় 84-85 বছর বয়স, কানে তো কিন্তু শুনতেন, কানে তো শুনতেন। কিন্তু ওই তোমার অভিনয় দেখার জন্য শুধু ঠাকুমা কেন, আপামর ও জনগণ তারা টিভির সামনে ভিড় করে থাকতেন। এবং তোমার এই অসাধারণ তোমার যে শৈলী, মানে তোমার তো তুমি এতগুলো বিষয় জানো, যেটা কিনা খুব বিরল। সত্যি কথা যে একজন অভিনেত্রী সে সঙ্গে নাচ বা গান জানতেই পারেন, হ্যাঁ, সেটা তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থাকতে পারে, কিন্তু সেই সঙ্গে আরও যে এতগুলো বিষয় আমরা জানতে পারলাম, তুমি সাঁতার, গাড়ি চালানো, ঘোড়া চালানো, তুমি ইনস্ট্রুমেন্ট বাজানো, এতগুলো স্ট্রিং, সেতারের মতো কঠিন একটা যন্ত্র, তবলা, খোল। তার সঙ্গে আর একটা আমি যোগ করে দিই, বলো। ওটা হচ্ছে স্টেনোগ্রাফি, সেটাও আমি জানি। তুমি কোনটা জানো না আমাকে এটা একটু বলো, যে আমি এটা জানি না, তার সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। না 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 না, লাট্টু খেলতে জানিস? লাট্টু হ্যাঁ, করে ছোটবেলায় করে মেরে দেওয়া, টুক করে হাতে করে তুলে নেওয়া। হাতে কোনোদিন তুলতে পারিনি, তুমি হাতেও তুলতে পারতে? হাতে থাকতো না, আচ্ছা। ফরর করে পড়ে যেত। আমি উঠিয়েছি কয়েকদিন, হুম। কিন্তু আমার থাকে না। অনেকে থাকে, আমার মার থাকতো। মা কি আচ্ছা। করে শিখেছিল কে জানে ছোটবেলায়, জানি না। থাকে, এগুলো খুব মজার। তুই গুলি খেলতে জানিস? টাই করে গুলি ওই ফিলের অল্প মধ্যে বিস্তর ফেলতে হবে, খেলেছি। ফিলের মধ্যে থেকে টি করে ঠিকঠাক মারতে পারলি তোর পাওয়া হয়ে গেল। হ্যাঁ, এরকম মজা, একটা মজা। জীবনের মজাটাকে নিজের মধ্যে থেকে খুঁজে নিতে হয়, ঠিক। তা না হলে আমাকে কেউ কিছু করলো না, আমাকে কেউ কিছু দিল না, কার দায় কেঁদেছে আমার জন্য ভাববার? ঠিক, একদম ঠিক, কেন? একদম ঠিক। তার কথা কি আমি ভেবেছি? তা তো নয়। তাই যদি না হয় তাহলে সে আমার কথা ভাববে কেন? হুম হুম। আর যদি ভাবে তার কোনো ইন্টেনশন আছে, বুড়ির হাতে দেখেছি ব্যাগ আছে, তোর যদি ইন্টেনশন থাকে যে বুড়িকে পটিয়ে নিয়ে ব্যাগটাকে হাওয়া করব, তাহলে তো তুই আমাকে পটাবি ভাই। হ্যাঁ হ্যাঁ। এরম আর কি। সরি বললাম। না, আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম এবং আমরা সমৃদ্ধ হলাম। আমাদের ভালো লাগলো যে তোমার এই যে এত দীর্ঘ অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ভিত্তিক তোমার যে জ্ঞান, এবং আর তার যে বিভিন্নভাবে যে তোমার যে অভিজ্ঞতাগুলো, তুমি নির্যাসগুলো তুমি শেয়ার করলে আমাদের সাথে, আমাদের দর্শকদের কাছে, তা নিশ্চয়ই তারা অভিজ্ঞ মানুষের কাছ থেকেই তো মানুষ শিখবার চেষ্টা করে। তা তোমার সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের দর্শকদের, তারা অনেক কিছু জানতে পারলেন, তারা বুঝতে পারলেন এবং শিখতে পারলেন, এবং তারা নিশ্চয়ই ফলো করবার চেষ্টা করবে তোমার লাইফস্টাইল। তুমি যেটা বললে, তুমি যেভাবে বড় হয়েছো, বা অন্য কারোর সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা না করা, না বলা, অন্য মানুষকে প্রশংসা করা, তার কোনো নিন্দা না করে। আমি তোমাকে এতবার করে জিজ্ঞাসা করলাম যে কোন পরিচালক, কোন অভিনেতা, কোন অভিনেত্রী, তুমি সবটাই এত স্মার্টলি সবটাকে ডচ করলে, সেটাও কিন্তু শিখবার মতো। তা এই যে সব মিলিয়ে যে এত সুন্দর একটা প্রোডাক্টিভ আমরা 2 ঘন্টা কাটালাম, সেটার জন্য তোমাকে আমি ধন্যবাদ দেব না। তোমার সঙ্গে আমার ধন্যবাদ দেওয়ার সম্পর্ক না, বরং কথা শেষ হয়ে গেলে তোমার আরেকবার পায়ে হাত দিয়ে প্রণাম করব যে যে এই মানুষটিকে আমি 30 বছর ধরে জানি, যার এত গুণ, যে এত গুণী একজন মানুষ। আর একটা কথা বলে গেছি, আর একটা মানে ফুটস্টেপ, আমি যাত্রা করেছি প্রায় 10 বছর, বাংলার যাত্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই
লঞ্চে করে যাওয়া, সেই গাড়ি করে যাওয়া, সেই গরুর গাড়ি চেপে যাওয়া, সেই ভটভটি করে যাওয়া, হুম হুম ওরে বাস কি সুন্দর! তার প্রাকৃতিক শোভা কি! যখন ওই সমুদ্রের কাছে যখন সূর্যটা ডুবে যাচ্ছে, সমুদ্রের জলের মধ্যে জলটা এরম এরম করে নাচছে, আর আমি উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করছি ভটভটি ধরে। বাহ, আহ! দারুণ কি দারুণ। দারুণ দারুণ! আমার কারুর কথা বলতে ভালো লাগে না, কারুর সঙ্গে গল্প করতে ভালো লাগে না, কি বলবে কি করবে, তার থেকে আমি বাবা এটাই বা ভালো লাগছে, প্রকৃতির সঙ্গে আমার একটা মেলবন্ধন যে হচ্ছে, কানেকশনটা, হ্যাঁ হ্যাঁ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে তো রাত 12টায় ঘন্টি পড়লো, হুম নাটক শুরু হলো হুম 2:30 হুম 3টের সময়। হুম। তারপরে সব মেকআপ তুলে আবার বেরিয়ে আসা, আবার ভটভটি করে চলে আসা। না, যাত্রা অভিনয় জীবন বোধহয় খুব কঠিন, মানে হ্যাঁ, প্রত্যেক দিন অনেকটা কষ্টসাধ্য। জার্নি। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের সময়ের ব্যাপারটা একটুখানি থাকে তো। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে মানে কষ্ট লাগে কি, ওখানকার যারা মানে কাজ করেন, যারা সহায়ক লেবার, তা আমরা তো সব জিনিসপত্র ফেলে দিয়ে চলে এলাম। তারপরের জায়গা অন্য জায়গায় যেতে হবে, গাড়ি আছে, লরি আছে, হুম 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 ভ্যান আছে, যাই হুম। থাকুক, হুম হুম হুম। ওই যে সব জোগাড় যন্ত্র করে তারপরে কি খেতে পাচ্ছে, কত পাচ্ছে না পাচ্ছে, এরকম একটু অসুবিধার মধ্যেই ওদের, কিন্তু ওরা জানে এই এর নেশাটা ওরা কাটাতে পারে না। কিন্তু আজকের দিনে অনেক না, তারা অনেক চিৎপুর বেশি। যাত্রার যে দলগুলো বা অন্যান্য যে রবীন্দ্র সরণি ধরে যে বিভিন্ন যাত্রার হুম আমরা যাত্রা পার্টি বলি যাদের, সেই দলগুলো তো অলমোস্ট উঠে গেছে। মানে আজকে কি হ্যাঁ, হ্যাঁ। যাত্রার অবস্থা খুব খারাপ, বা খুব এখন তো খারাপ। সেভাবে শুনি না যে যাত্রা তার হয়? কারণটাই হচ্ছে এখন যে মানে এক জায়গায় হতেই দেওয়া হয় না, এত মানুষের উল্টোপাল্টা সব তার ইন্টারপ্রিটেশন হচ্ছে, হুম হুম। উল্টোপাল্টা গণ্ডগোল হচ্ছে, যাতে করে প্রাণ নিয়ে চলে আসা, কি প্রাণ বাঁচিয়ে চলে আসা। আমরা চলে এলাম, আমাদের জন্য আলাদা ভ্যান আছে বা গাড়ি আছে, ব্যবস্থা হলো, আর বাদ বাকি যারা তারা তো সব লাইট যারা আছে, লাইট হবে, লাইট খুলতে হবে, মাইক খুলতে হবে, সব খুলে তারপরে জড়ো করে, নাহলে নষ্ট হলে তো কোম্পানি তাকে ধরবে। সেই তো। সুতরাং সেটাও তার প্রাণের সঙ্গেও ওই জিনিসগুলো তার ব্যাপার আছে, সেইগুলো তুলে নেন। তাদের যদি একটু ভালো ব্যবস্থা হতো এবং তাদের খোরাকি টোরাকি ইত্যাদিগুলো, সেখানেও তো কি কেন জানি না কার্পণ্য করে। যদি আমাদের 50 টাকা হয়, তাদের 30 টাকা হবে, হুম, কি হুম। 25 টাকা হবে, কেন? না, এই সেটা যে তো এই সেটা বৈষম্যগুলো। তো দেখো, নাচ গান, ছবি আঁকা বা অভিনয় জগৎ, প্রত্যেকেরই তাদের ফিউচার কারোরই সিকিউরড নয়। হুম হ্যাঁ, কারোরই কোনো না ইন্স্যুরেন্স আছে, না সরকারের দিক থেকে কোনো রকম সাপোর্ট আছে, বা তাদের কোনো বার্ধক্য ভাতা বলে সেরকম কোনো কিছুও নেই। তুমি আজকে ধরো কোভিডের পর তুমি তোমার অভিনয় জগৎ থেকে তুমি মোটামুটি অবসর নিয়েছো, কিন্তু সেইখানে সেক্ষেত্রে তোমারও তো কোনো এই যে আফটার নেই। রিটায়ারমেন্ট তোমার কোনো পেনশন বলে কোনো কিছু না, মানে নেই, অবশ্যই নেই আমরা জানি। তা সেটা কি তুমি এই নতুন সরকার এসেছে আমাদের রাজ্যে, তার কাছে কি তোমার কোনো অ্যাপিল থাকবে যে তোমার না হয় তুমি ওয়েল টু ডু, তোমার বাড়ি ঘর বা সমস্তটা দেখে বোঝাই যাচ্ছে যে তোমার হয়তো সেভাবে অর্থের প্রয়োজন নেই, কিন্তু অর্থের প্রয়োজন আবার প্রত্যেকের আছে, প্রত্যেকের আছে, সব প্রত্যেকের মানুষের আছে, অর্থের সব। প্রয়োজন আছে। তা সেখানটায় তোমার কি কোনো অ্যাপিল থাকবে নতুন সরকারের কাছে? এটা বলে যদি, মানে এটা বলার সঙ্গে সঙ্গে আমাদের এই শোটা আমরা শেষ করব। যে নতুন যে সরকার গঠন হয়েছে, তাদের কাছে যে অভিনেতা অভিনেত্রী যারা যারা বিভিন্ন রিটায়ার স্তরে। করছেন, বা বিভিন্ন স্তর যেখানে যারা গান করছে, নাচ করছে, আবৃত্তি করছে, ছবি আঁকছে,
এই বিভিন্ন বিষয়গুলোতে এগুলোকে পেশা করে যে সমস্ত মানুষগুলো এতদিন ধরে আমাদের স্বপ্ন দেখেছে। দেশের মুখ উজ্জ্বল করেছে, নিজে স্বপ্ন দেখেছে, অন্যকে স্বপ্ন দেখিয়েছে, তাদের কি কোনো পেনশন সিস্টেম বা তাদের রিটায়ারমেন্ট লাইফটা কি কোনো রকমভাবে সিকিউর করা যায়? মানে তোমার কি সাজেশন বা অ্যাপিল? সেটা আমার সাজেশন হচ্ছে যে যারা যে সমস্ত সংস্থা, ধর আমাদের পরিষদ, সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, এই যে পরিষদ তার একটা ফুটহোল্ড হয়েছে দেশব্যাপী, বিদেশ পর্যন্ত তারা গিয়ে তার একটা পরিচিতি এসেছে। সুতরাং তারা এককভাবে আমি যদি বলি, আর তারা সামগ্রিকভাবে যদি পরিষদের তরফ থেকে ওই ধরনের কোনো আপিল করা যায়, তো সেখানে তো নৃত্যশিল্পীও আছে, গায়ক আছে, গায়িকা আছে, আর যা যা অ্যাক্টিভিটিস আছে, সবাইয়ের পক্ষ থেকে যদি আমাদের পরিষদের তরফ থেকে যদি এই ধরনের একটা আপিল করা যায় যে পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, তাদের এই স্বপ্নকে ভঙ্গ করতে না দেওয়াকে বা তার জীবিকাকে ঠিকমতো উজ্জীবিত করতে যা যা দরকার হয়, যদি এখনকার এই নতুন পরিচালিত যে সংগঠন হয়েছে, সরকার সরকার হয়েছে, তারা যদি একটুখানি তাকান, তাহলে আমার তো মনে হয় সবাই আমরা উপকৃত হব কিছু না কিছু ভাবে। বেশি না হোক, কম হোক, আস্তে আস্তে হোক, কম হতে হতে তারপরে পরের 2 বছর পরে আরেকটু তার ইনক্রিমেন্ট হলো, তারও 2 বছর পরে আরেকটু বেশি হলো, ইত্যাদি করতে করতে খানিকটা তো হলো, ঠিক তাই না? তা সেই দিক থেকে একদম পুরোটাই উপবাসী হয়ে একাদশী করা এটা ঠিক নয়। খুব ভালো বললে, খুব ভালো বললে। তা তোমার সাজেশনস সেটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই সরকার বাহাদুর তোমার মতো একজন অভিজ্ঞ মানুষ, এত পুরনো একজন অভিনেত্রী, তার এবং গার্জিয়ান, তোমার সাজেশনস নিশ্চয়ই তারা মন দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন, যার ফলে আপামর শিল্পী মহল যারা, তারা প্রত্যেকে উপকৃত হবে বলে আমরা আশা রাখি। আর অনুষ্ঠানটা শেষ হওয়ার পর তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করব ঠিকই। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তোমার শতবর্ষ উদযাপন করব সবাই মিলে হই হই করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আশা ঈশ্বর যদি পূরণ করতে পারেন বা করার ইচ্ছে তাদের থাকে, নিশ্চয়ই সেটা হবে। তা নইলে বাই বাই টাটা, বাই বাই টাটা হয়ে যাবে, তাতে কি এলো গেল। আমি তো রইলাম তোদের মধ্যে, অন্তত তোদের মনের মধ্যে তো রইলাম, এইটাই সবচেয়ে বড় কথা। আমি সঙ্গে সঙ্গে থাকি আর না থাকি, তোদের মনে আছে, তোদের স্মৃতিতে আছে, সবার মধ্যে আছে। সব আপামর জনতা যারা আমার শুভার্থী, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তাদের ভালো হোক, মঙ্গল হোক, তারা আনন্দে থাকুন, তোরাও থাকিস, তুইও থাকিস, পরিবার থাকুক, সবাই আনন্দে থাকুক। আনন্দের দেব কল্যাণী ভূতানি জায়তে।